আমি সাকিব সামি। আমার বাসা যশোর। ঘটনাটি আমার চাচার বন্ধুর দাদার সাথে ঘটেছে। আমার চাচা একদিন তার বন্ধুর বাড়িতে বেড়াতে গেল। গিয়ে যখন তার দাদার সাথে দেখা করতে গেল, সে দেখতে পেল তার দাদার একটা হাত নেই। দেখে সে বলল, আপনার এক হাত নেই কেন? তখন বন্ধুর দাদা বললেন, সব আমার পড়া কপাল বাবা, আর সব আমার লোভের ফল। তখন আমার বন্ধুর চাচা বলল, কেন? আর তখন তার বন্ধুর দাদা বলতে শুরু করলেন, তিনি যেভাবে বলেছেন তার ভাষায় লিখছি। আমাদের দেশের বাড়ি চাঁদপুর জেলায়। আমি ছোটবেলা থেকে ওখানেই মানুষ হয়েছি। আমার গ্রামের বাড়িতে 4-5 জন বন্ধু ছিল। আমরা সব জায়গায় একসাথেই ঘুরে বেড়াতাম। আমরা প্রায় একসাথে মাছ ধরতে যেতাম, আর যা মাছ পেতাম তা সবাই মিলে ভাগ করে নিতাম। বেশিরভাগ যেতাম বর্ষাকালে, কারণ আমরা সবাই জানি বর্ষাকালে নদীতে বেশ ভালো মাছ পাওয়া যায়। এরকম এক বর্ষাকালের ঘটনা। রাত 10:30টার দিকে আমরা 4-5 জন মিলে মাছ ধরতে গেলাম। যেহেতু বর্ষাকাল ছিল, সেহেতু নদীর ঘাটে পৌঁছাতে পৌঁছাতে বিশাল বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা বড় গাছের নিচে দাঁড়ালাম। আর আমাদের নদীর ঘাটে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 11:30 বেজে গেল। আমরা সেদিন তেমন ভালো মাছ পাচ্ছিলাম না। এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা বাসায় ফিরে যাব। হঠাৎ করে তখনই আমি লক্ষ্য করলাম আমাদের জালটা বেশ ভারী, কারণ আমি জাল ফেলেছিলাম। আমি ওটাকে একা কিছুতেই তুলতে পারছিলাম না। আমি ভাবলাম যে এবার বুঝি আমাদের ভাগ্যে ভালো কিছু আছে, কিন্তু আমি বুঝতে পারিনি আমার জীবনে এবার যা হতে চলেছে তার জন্য আমাকে সারা জীবন আফসোস করতে হবে। তারপর আমি আমার সব বন্ধুদের ডাকলাম। তারা এসে আমার সাথে জালটা টানতে লাগলো। আমরা অনেক কষ্টে জালটা উপরে উঠালাম। উঠে যা দেখলাম তাতে আমাদের সবারই মন খারাপ হয়ে গেল। সেখানে কোনো মাছ ছিল না। দেখতে পেলাম মাঝারি সাইজের একটা মাটির কলস, আর তাতে আরবি ভাষায় কিছু লেখা। তারপর আমরা নিজেরা বলা বলি করতে লাগলাম, যদি এর ভেতরে কোনো গুপ্তধন থাকে তাহলে তো আমরা সবাই বড়লোক হয়ে যাব। তারপর আমরা ঠিক করলাম যে আগে ঢাকনা খুলে দেখা যাক এতে কি আছে। আমরা সবাই মিলে ঢাকনা খুললাম, কিন্তু আমরা ঢাকনা খুলে কিছুই দেখতে পেলাম না। আমরা দেখতে পেলাম যে সেই কলসটা থেকে একটা ধোঁয়ার মতো আকাশের দিকে কিছু একটা উড়ে গেল। আমাদের সবার বেশ রাগ হলো। আমরা সবাই বললাম, আজ আর মাছ ধরবো না। আমরা সবাই বাসায় চলে আসার সিদ্ধান্ত নিলাম। তো সবাই যে যার বাসায় চলেও গেলাম, ঘুমিয়ে পড়লাম। সেই রাতে সবাই একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। আমি স্বপ্নে দেখলাম যে আমার যে বন্ধুরা আমার সাথে মাছ ধরতে গিয়েছিল, আমরা সবাই কোনো একটা জায়গায় ঘুরতে গিয়েছি, আর তখন আমরা একটা বেশ ভয়ঙ্কর চেহারার লোক দেখি। আর আমরা সবাই একই স্বপ্ন দেখতে পেলাম এবং বেশ ভয় পেলাম। পরের দিন সকালবেলায় আমি আমার বন্ধুদের কাছে আমার স্বপ্নের কথা শেয়ার করতে, তারাও বলে তারাও একই স্বপ্ন দেখেছে। শুনে বেশ ভয় লাগলো। এরপরেই গ্রামে শুরু হলো ভয়ানক সমস্যা। গ্রামে হঠাৎ ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা নিখোঁজ হতে শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পরেও তাদের কোনো খোঁজ পাওয়া যেত না। তারা নিখোঁজ হতো বেশ অদ্ভুতভাবে। তারা রাতে বাবা মার পাশে ঘুমালেও পরের দিন সকালে তাদের আর পাওয়া যেত না, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ থাকতো। বেশ কয়েকটা ছেলে মেয়ের নিখোঁজ হওয়ার পর ওই গ্রামের লোক একটা জরুরি সভা বসায়। তারপর সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে ওই গ্রামে পাহারা বসানো হবে। তাই করা হলো, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছিল না। তারপর গ্রামের লোক চিন্তায় পড়ে গেল যে এই সমস্যার জন্য কি করা যায়। সেখান থেকে বলা হয় একটা ভালো হুজুর বা কবিরাজের খোঁজ করতে। আর তারপর হুজুর বা কবিরাজ খুঁজতে লোক পাঠানো হলো। তারা খুঁজে একজন কবিরাজ নিয়ে আসলেন। তাকে সব সমস্যা খুলে বলা হলো। সে সব ঘটনা শুনে বলল, আমি চেষ্টা করছি। তারপর তাকে গ্রামের একজনের বাড়ি থাকতে দেওয়া হলো। সে বলল, আমি যে ঘরে থাকবো গভীর রাতে কেউ যেন আমার এই ঘরে না আসে, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। গ্রামের লোক বলল, ঠিক আছে। কিন্তু পরের দিন সকালে ঘটলো একটা অবাক করার মতো ঘটনা। পরের দিন সকালে ওই কবিরাজকে আর সেই ঘরে পাওয়া যায় না। হয়তো গভীর রাতেই পালিয়ে গেছে। আর তারপর হঠাৎ করে সেখানে একজন অচেনা লোক এসে উপস্থিত হলো। তাকে দেখে মনে হচ্ছিল যে সে তান্ত্রিক। তাকে গ্রামের লোক জিজ্ঞাসা করলো, আপনি কে? উত্তরে বলল, আমি একজন তান্ত্রিক। আমি জানি এই গ্রামের সব সমস্যা, তাই তো সমস্যা সমাধানের উদ্দেশ্যে এসেছি। যখন বলা হলো, আপনি থাকেন কোথায়? আর গ্রামের লোক জিজ্ঞাসা করলো, আপনি জানলেন কি করে এই গ্রামের সমস্যা? উত্তরে সে বলল, আমি ভারতে থাকি।
আমি আমার সাধনার দ্বারা জানতে পারলাম এই গ্রামের বাচ্চা ছেলেমেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে। তাই এই সমস্যার সমাধানের জন্য সেই সুদূর ভারত থেকে এখানে এসেছি। মানুষের সেবা করা আর তাদের সমস্যা সমাধান করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। আর তাই আমি এখানে এসেছি। গ্রামের লোক তান্ত্রিকের কথা বিশ্বাস করে নিল, কারণ ওই গ্রামের লোক বেশ সহজ সরল ছিল। সেই তান্ত্রিক বলল, আপনারা আমাকে নদীর ধারে একটা কুঠির নির্মাণ করে দেন, আমি ওখানে একা বসে আমার কাজ করব। আর আমার খাবার আপনারা খুশি হয়েছে যা দেবেন তাই গ্রহণ করব। আমাকে বেশিরভাগ সময় নিরামিষ খাবার দেবেন, আমি আমিষ খাবার তেমন একটা খাই না। তারপর তার কথা মতো গ্রামের মানুষ তার দেখানো জায়গায় একটা কুঠির নির্মাণ করে দেন, আর তার খাবারের ব্যবস্থাও গ্রামের লোকই করে দিত। তারপর সে গ্রামের লোকদের জানায় আগামীকাল রাতে আমাকে এই গ্রামের শ্মশান ঘাটে একটা যজ্ঞ করতে হবে। তবে সেখানে গ্রামের কেউ উপস্থিত থাকতে পারবে না, আমি একা একাই করব। আর আপনাদের আগামীকাল সকালে জানাবো আসল সমস্যাটা কি। গ্রামের লোক বলে, আচ্ছা ঠিক আছে। তারপর গ্রামের সব লোক যে যার মতো বাড়ি চলে যায়। পরের দিন সকালে গ্রামের লোক সেই তান্ত্রিকের কাছে গেল। যাওয়ার পর সে বলল, আপনাদের গ্রামে একটা পিশাচের আগমন ঘটেছে। সে বাচ্চা ছেলে মেয়েদের রক্ত খেতে পছন্দ করে, সেই এগুলো করছে। আমি ওকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না। তারপর বেশ কয়েকদিন পর ওই গ্রামে আর কোনো সমস্যা হলো না, কিন্তু তার কয়েকদিন পর আবার গ্রামের ছেলেমেয়েরা নিখোঁজ হতে শুরু করে। আবার গ্রামে একটা আতঙ্ক শুরু হয়ে যায়। গ্রামের লোকেরা আবার একটা সভা বসায়। সেখানে আরও কড়া পাহারার নির্দেশ দেওয়া হয়, আর গুরুত্বপূর্ণ দায়িত্বটা গ্রামের যুবকদের দেওয়া হয়। সেখানে বলা হয় প্রতি রাতে গ্রামে ঢোকা ও বের হওয়ার পথে 5 জন গ্রামের যুবক পাহারা দেবে, আর যারা পাহারা দেবে তাদের সারা রাত পাহারা দিতে হবে। এতে গ্রামের সবাই রাজি হলো। পরের দিন থেকে আমাদের গ্রামের 5 জন করে যুবক ছেলেরা পাহারা দিতে থাকে। আর আসল বিপদ হলো, আমরা যখন পাহারা দিতে গেলাম, আমি এবং আমার যে কজন বন্ধু মিলে মাছ ধরতে যেতাম, আমরা সবাই মিলে পাহারা দিচ্ছিলাম। যখন আনুমানিক রাত 2:30টা গ্রামের উত্তর দিক থেকে বেশ চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেলাম। তখন আমরা দেখার চেষ্টা করলাম আসলে বিষয়টা কি। তখন আমরা একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম একজন মহিলা চিৎকার করে কাঁদছে। আমরা জিজ্ঞাসা করলাম কি হয়েছে। সে বলল, আমার 7 বছরের ছেলেটাকে নিয়ে শুয়েছিলাম, দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু আমার মনে হলো হঠাৎ করে আমার পাশ থেকে আমার ছেলেটাকে নিয়ে গেল। এই কথা শুনে আমরা সবাই মিলে ওই বাচ্চাটাকে খুঁজতে বেরোলাম। খুঁজতে খুঁজতে আমরা যখন ওই শ্মশানের কাছে গেলাম, তখন দেখতে পেলাম ওই তান্ত্রিক বাচ্চাটার বুক চিরে কলিজাটা বের করে খাচ্ছে। আমাদের দেখেই তান্ত্রিক একটা বিশাল প্রাণীতে পরিণত হলো। তাকে দেখতে প্রায় হায়নার মতো লাগছিল। সে আমাদের আক্রমণ করলো। আমি ছিলাম প্রথমে, তাই সে আমার ওপরেই ঝাঁপিয়ে পড়লো। একটানে আমার এক হাত ছড়ি থেকে আলাদা করে ফেললো। আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। আমার বাকি 4 বন্ধু লাঠি দিয়ে তাকে তাড়া করলো। তারপর সে এক পর্যায়ে নদীতে ঝাঁপ দিল এবং ডুবে গেল। তারপর বন্ধুরা আমাকে ধরাধরি করে আমার বাড়িতে নিয়ে গেল। তারপরে আমরা আমাদের গ্রামের ইমাম সাহেবের কাছে গেলাম। তিনি একদিন সময় নিলেন। হুজুর তার পোষা জিনের মাধ্যমে জেনে পরের দিন আমাদের বললেন, আপনারা যাকে তান্ত্রিক ভাবতেন সে আসলে একটা বদ জিন, কিন্তু ও আগে একটা তান্ত্রিকের গোলাম ছিল। সে তাকে দিয়ে বিভিন্ন রকমের কাজ করাতো, আর তার বেশ পছন্দের খাবার ছিল নাবালক শিশুর কলিজা। ওই তান্ত্রিক নাবালক শিশুদের অপহরণ করে তার কলিজাটা ওই পোষা জিনকে খাওয়াতো। হঠাৎ একদিন ওই জিন ওই তান্ত্রিকের কোনো এক নির্দেশ অমান্য করে, তাই ওই তান্ত্রিক তার পোষা জিনকে মাটির কলসে বন্দি করে নদীতে ফেলে দেয়। আপনারা মাছ ধরতে গিয়ে ওই কলসটা পান, তারপর সেটা খুলে তাকে মুক্ত করে দেন। ও অনেকদিন নাবালক শিশুর কলিজা খায় না, তাই ছিল বেশ ক্ষুধার্ত। মুক্ত হয়েই এই গ্রামের শিশুদের বাড়ি থেকে অপহরণ করে নিয়ে কলিজা খাওয়া শুরু করলো। ও আরও কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে হয়তো একটা তান্ত্রিকের বেশি এই গ্রামে আসে, আর ধরা পড়ে যাওয়ায়ও আক্রমণ করেছিল। এখন আর সমস্যা হবে না, ওই গ্রাম ছেড়ে চলে গেছে। আমার চাচার বন্ধুর দাদা যখন ঘটনা বলছিলেন, তার চোখ দিয়ে পানি পড়ছিল। তিনি বেশ আফসোসের সাথে বলছিলেন, আমরা যদি লোভের বশে ওই মাটির কলসটা না খুলতাম, তাহলে আমার এই অবস্থা হতো না। এই ছিল ঘটনা। আমার নাম আতিকুর রহমান। আমি আরব আমিরাতের আবুধাবি শহরে থাকি। ঘটনাটি এখানেই ঘটে। আমি এখানে একটা পেইন্টের কোম্পানিতে চাকরি করতাম, যেখানে বড় বড় গেট পেইন্ট করতে হয়। আমাদের কোম্পানিতে 2 শিফটে কাজ করা হতো, দিনে এবং রাতে। রাতে যখন আমরা ডিউটি করি,
তখন আমরা প্রায় দেখতে পেতাম ফ্যাক্টরির কোণার উপরের অংশে কিছুর একটা ছায়া মূর্তি ঝুলে থাকে। এটা দেখে প্রথমে আমার খুব ভয় লাগতো। তারপর মাঝে মধ্যেই কেউ টয়লেটে গেলে দেখা যেত দরজাটা কে যেন বাহির থেকে লক করে দিত, লাইট অফ করে দিত। অনেক সময় ট্যাঙ্কিতে পানি থাকা সত্ত্বেও লাইনে পানি আসতো না। ঠিক তেমনই একদিন আমাদের যখন রাতে ডিউটি আসলো, হঠাৎ আমাদের কাজের ফাঁকে আমি যখন দেয়ালের কোণায় দেখলাম, ওইখানে দেখলাম একটা ছায়া মূর্তি ফাঁসিতে ঝোলানো অবস্থায় আছে এবং ছায়া মূর্তিটা আমাকে হাত দিয়ে ইশারা করে ডাকছে। এটা দেখে আমি সাথে সাথেই চিৎকার করে দিয়ে সবাইকে ডাকি, কিন্তু বাকিরা এসে তখন কেউ কিছু দেখতে পায় না। এরকম করে এক এক দিন এক একজন দেখতে পেল ব্যাপারটা। তখন আমরা সবাই সিদ্ধান্ত নিলাম ওই জায়গায় আগুন লাগিয়ে দিব, তারপর কিছু থাকলে ওটা চলেও যেতে পারে। যে চিন্তা সেই কাজ। আগুন লাগানোর পর কিছুদিন ভালোই কাটছিল আমাদের। কিছুদিন পর যখন আবার আমাদের রাতের ডিউটি আসলো, তখনই আসল ঘটনাটা ঘটল। ডিউটি চলাকালীন সময় যখন রাত 11টা, তখন আমাদের রাতের খাবারের সময় হলো। সবাই তখন এক একজন করে হাত মুখ পরিষ্কার করতে গেলাম। শেষে একজন গেল, তখন আমরা সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। অনেকক্ষণ বসে থেকেও দেখলাম তিনি তখনও আসছেন না। তাই আমরা সবাই খাবার খেয়ে ফেললাম এবং একে একে গিয়ে প্লেট পরিষ্কার করতে লাগলাম। তার সাথে ওই মানুষটাকে খুঁজছিলাম যিনি খাওয়ার সময় হাত পরিষ্কার করতে গিয়েছিলেন। কোথাও পেলাম না। মনে করলাম উনি না বলেই রুমে চলে গেল। আমরা আবার ডিউটিতে লেগে পড়লাম। হঠাৎ একজন কর্মকর্তা দেখতে পেলেন ওই যে লোকটা যিনি এখনো আসেননি, সেই লোকটা দেয়ালের একটা কোণায় ঝুলে আছে। তখন সময় রাত 2টা। লোকটি দেখে সাথে সাথে চিৎকার করে সবাইকে ডাকলো। আমরা সবাই আসলাম এবং যখন ওই লোকটাকে নামাতে গেলাম, ঠিক যখনই ওনাকে একটা লোহা দিয়ে একটু স্পর্শ করলাম, সাথে সাথেই তিনি উপর থেকে নিচে পড়ে গেলেন। অনেক চেষ্টা করেও সেদিন ওনার সেন্স আসলো না। ওনাকে রুমে নিয়ে গেলাম এবং পরের দিন সকালে ওনার জ্ঞান ফিরল। জিজ্ঞাসা করলাম আসলে কি ঘটেছিল। তখন ওই লোকটা বলল, উনি যখন প্লেট আর হাত পরিষ্কার করতে গেলেন, তখন কেউ একজন তাকে জিজ্ঞেস করেছে, আমি তোদের কি ক্ষতি করেছি, শুধু শুধু আগুন লাগাই দিলি কেন আমার গায়ে। উনি কথাটা শুনে দৌড়ে পালানোর সময় তাকে কিছু একটা থাপ্পড় মারে। এরপর উনি আর কিছুই জানেন না। আমরা ওই ঘটনাটা শুনে খুব ভয় পেয়ে গেলাম। তাই ওই দিন আমরা আর ডিউটিতে গেলাম না। সবাই যখন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, তখন গভীর রাত। ডিউটিতে না যাওয়ার কারণে আমি না ঘুমিয়ে মোবাইল দেখছিলাম। ঠিক তখনই দেখলাম কেউ একজন এসে দরজায় কড়া নাড়ে। আমি চিন্তা করলাম এত রাতে এখানে কে আসলো। উঠে গিয়ে দরজা খুলে কিছুই দেখতে পেলাম না। তাই কিছু চিন্তা না করে দরজা বন্ধ করে শুয়ে পড়ি। যখন চোখে প্রায় ঘুম চলে আসলো, তখন দেখলাম রুমে একজন মানুষ হাঁটাহাঁটি করছে। ভালো করে খেয়াল করে দেখলাম ওনার 2টো চোখ ছাড়া আর কিছুই নেই। ওটা দেখে চিৎকার করে সবাইকে ডেকে দিলাম। ঠিক তখনই দেখলাম খুব বিভৎস চিৎকার দিয়ে বের হয়ে গেল লোকটা। আওয়াজটা সবাই শুনতে পেলাম এবং দেখলাম দরজাটা খোলা অবস্থায়। এর পরের দিন আমাদের মালিককে পুরো ঘটনাটি বললাম। তার পরের সপ্তাহে আমাদের মালিককে স্বপ্ন দেখান 2টা ছাগল জবাই দেওয়ার জন্য এবং স্বপ্নে জানায় যে ওই দেয়ালের কোণায় ওরা থাকবে, কিন্তু কাউকে ক্ষতি করবে না। এটা দেখে এর পরের দিন আমাদের মালিক 2টি ছাগল জবাই করলো। এখন আর কিছু হয় না, তবে ওই ছায়া মূর্তিটাকে মাঝে মাঝে দেখা যায় ঝুলানো অবস্থায়। আমি আজ আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব আপনাদের সাথে। এই ঘটনাটি ঘটে আমার এক কাছের বন্ধুর সাথে। আজ থেকে বেশ কয়েক বছর আগে। তখন আমরা একটা মেসে থেকে পড়াশোনা করি।
পাবনা থাকতাম আমরা। ঘটনাটা পাবনাতেই, আমার সেই বন্ধুর সাথে ওই মেসেই ঘটে। সময়টা অগাস্ট মাস, কোরবানি ঈদের আগে দিয়ে। ঈদের ছুটি হয়ে গেছে, সবাই বাড়ি চলে যাচ্ছে যে যার মতো। আমি আর আমার বন্ধুও যাব, ব্যাগ গোছানো শেষ। আমার বন্ধু বাড়ি যাওয়ার আগে চিন্তা করলো এবার ঈদের কেনাকাটা পাবনা শহর থেকে করে নিয়ে যাবে। আমিও একমত হলাম। কেনাকাটা করার জন্য আমাদের বাড়ি যাওয়াও একটু দেরি হলো। মেসের বাকি সবাই চলে গেছে, শুধু আমরা দুজনই থাকলাম। আজ কেনাকাটা শেষ করে কাল সকাল সকাল আমরাও চলে যাব। যাই হোক, সেদিন বিকালের দিকে বের হলাম কেনাকাটা করার উদ্দেশ্যে। কেনাকাটা শেষ করে দুজন একটু ভালো হোটেলে বসে কিছু খাওয়া দাওয়া করলাম। সব শেষ করে রুমে আসতে আসতে প্রায় 11:30 বেজে গেল। তারপর দুজন রুমে ঢুকে ফ্রেশ হয়ে একটু গল্প করে রাত প্রায় 1টার কাছাকাছি বেজে গেল। আমরা যার যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। আর আমরা কিন্তু আলাদা আলাদা রুমে থাকতাম, মানে আমার সেই বন্ধু আলাদা একটা রুমে একাই থাকতো। আমি আমার রুমে শুতে চলে গেলাম। তারপর রাত যখন 3:30টার মতো, তখন হঠাৎ আমার বন্ধুর চিৎকারের আওয়াজ শুনে আমি রুম থেকে বের হয়ে যাই। আর দেখি যে ও রুমের দরজার কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি ওকে তাড়াতাড়ি ধরে নিয়ে ওর বেডে শুইয়ে দিই। বাকি রাতটুকু ওর পাশেই ছিলাম। এরপর সকালে যখন ওর জ্ঞান ফিরল, তখন আমি ওর কাছে ব্যাপারটা শুনতে চাইলাম। ও তখন বলল, রাতে যখন আমি চলে গেলাম ওর রুম থেকে, তখন ও দরজা আটকেতে পিছনে শুতে যায়। চোখে ঘুম ঘুম ভাব, চোখ বন্ধ করে শুয়ে আছে, রুম অন্ধকার। হঠাৎ খুব বাতাস উঠে আসে আর রুমের জানলা বারবার পানি লাগতে থাকে। উঠে গিয়ে জানলাটা বন্ধ করতে যায় আর দেখে বাইরের আকাশে খুব মেঘলা মেঘলা ভাব, মনে হচ্ছে হয়তো ঝড় উঠবে। যাই হোক, জানালা আটকে আবার শুতে চলে যায়। এর কিছু সময় পর বাইরের প্রচন্ড বাতাস উঠে আসে আর ওর কাছে কেমন যেন মনে হয় যে ওর রুমে কেউ হাঁটছে। ও ব্যাপারটা একটু ভয় পায়। তারপর উঠে গিয়ে রুমের লাইটটা দেয়, ভালো করে রুমের চারপাশ দেখে নিজেকে সান্ত্বনা দেয়, না এই রুমে কেউ নেই, এটা ওর মনের ভুল। আবার লাইট বন্ধ করে শুয়ে পড়ে। এর কিছু সময় পরেই ওর দরজায় কে যেন নক করে, বারবার নক করতে থাকে। ও একবার বলে কে, কিন্তু কোনো আওয়াজ নেই। আবার কিছু সময় পর দরজায় ধাক্কা ধাক্কি। ও ভাবে যে আমি হয়তো ওর সাথে ফাইজলামি করছি, একটা ধমক দেয়। এরপর কিছু সময় কোনো আওয়াজ পাওয়া গেল না। আবার হঠাৎ করে শুরু হয় দরজা নক করা। এবার ও বিরক্ত হয়ে যায় দরজা খোলার জন্য। দরজাটা খুলে দেখে কেউই নেই। ও ভাবে যে এটা আমারই কোনো ফাজলামো। আমি কিন্তু রুমে নাক ডেকে ঘুমাচ্ছি, এসব কিছুই জানি না। তারপর ও একটু জোরে জোরে আমাকে বকা দেয় আর আবার গিয়ে শুয়ে পড়ে। তারপর আবার কিছু সময় পর দরজায় নক করার আওয়াজ। এবারও ওর আগে বিরক্ত হয়ে দরজা খুলতে যায়, কিন্তু এবার দরজা খুলে ও দেখে কেউ নেই। কিন্তু ওর কাছে এটা মনে হলো যে কি যেন ওর গায়ে বাতাস লাগিয়ে রুমে ঢুকে গেল। যাই হোক, ও তখন আমার রুমের কাছে গিয়ে এটুকু বুঝতে পারলো যে আমি গভীর ঘুমে আচ্ছন্ন। তখন ওর মনে একটু ভয় ঢুকে গেল যে কাজটা আসলে তাহলে কে করছে। ও এসব উল্টাপাল্টা চিন্তা করতে করতে রুমে চলে আসলো। মনের ভেতর হালকা ভয় ভয় করছে ওর। ও যখন রুমে আসলো, যখন রুমে ঢুকবে, তখন দেখতে পেল একটা মহিলা, সাদা কাপড় পরা, কালো কুচকুচে তার মুখ, শুধু তার চোখ দুটো বোঝা যাচ্ছে, যা লাল টকটকে হয়েছিল, আর মুখের চারদিকে রক্ত। মনে হচ্ছে ও কাউকে কামড়েছে। মাথার চুলগুলো এলোমেলো। তারপর দেখতে পেল বিছানার উপর ফ্যানের সাথে একটা বাচ্চা শিশু উল্টো করে ঝোলানো। বাচ্চাটার মাথা নেই, ওর গলা থেকে রক্ত বিছানায় ফোঁটা ফোঁটা পড়ছে, আর মহিলাটা বাচ্চাটির দিকে রাগান্বিতভাবে তাকিয়ে আছে। এই অবস্থা দেখে আমার বন্ধুর অবস্থা খারাপ। ও চাচ্ছে দৌড় দিবে, কিন্তু কেন জানি ওর নাকি পা চলছিল না। চিৎকার দিবে, গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। একসময় সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন আমি রুম থেকে বের হয়ে ওর এই অবস্থা দেখি। ঘটনা শোনার পরে আমার মনের ভেতর খুব ভয় ভয় লাগা শুরু করে। আমরা তখন আর বেশি দেরি না করে সাথে সাথে বের হয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য। আর হ্যাঁ, আমরা আমার বন্ধুর পিছনে সেই গলাকাটা শিশুটির রক্তের ফোঁটার দাগ দেখি। ওটা দেখে আরো ভয় পাই। আসলে জানি না সেদিন আমার বন্ধুর সাথে এমন আজব
একটা ঘটনা কেন ঘটলো। এরপর আরও বেশ কিছুবার ওই মেসে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে দেখা যায়। তারপর আমরা মেসটা ছেড়ে দিই।